রায়গুণাকর ভারতচন্দ্র। দেবী অন্নদা নদী পার হলো ঈশ্বরী পাটনির খেয়া নৌকোয়। তীরে নেমে মাঝিকে জিজ্ঞেস করল, কি বর চাও তুমি মাঝি? যা চাও তাই পাবে। মাঝি গরিব মানুষ, খেয়া পারাপার করে তার তার জীবন চলে। মাঝি দেবীর কাছে চাইতে পারত রাজ্য, বাড়ি ভর্তি সোনারূপো, মুক্ত পান্না। তার অভাবের দিন কেটে যেত দেবীর দয়ায়। মাঝি ওসব কিছু চাইল না। সে দেবীর কাছে নিবেদন করল একটি ছোট প্রার্থনা। বলল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাঝির এই প্রার্থনার মধ্যে আমরা মধ্যযুগের 18 শতকের জীবনের পরিচয় পাই। যে কবি এই পঙ্ক্তিটি রচনা করেছেন তিনি মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি। নাম ভারতচন্দ্র রায়, উপাধি রায়গুণাকর। ভারতচন্দ্র জন্মেছিলেন 1800 শতকের প্রথম দিকে, আনুমানিক 1712 খ্রিস্টাব্দে। তিনি মধ্যযুগের আরেক বড় কবি মুকুন্দরাম চক্রবর্তী থেকে প্রায় 200 বছরের ছোট। ভারতচন্দ্র যখন জন্ম নেন তখন মধ্যযুগ শেষ হয়ে আসছে। আগে সমাজে যে স্থিরতা ও শান্তি ছিল তাও নষ্ট হচ্ছে দিনে দিনে। সাহিত্যের একটি যুগ যখন শেষ হয়ে আসতে থাকে তখন শেষের বছরগুলোতে দেখা দেয় নানা রকম পতন। সমাজে যেমন সাহিত্যেও তেমন। ভারতচন্দ্রের সময়ে সমাজে পতন শুরু হয়েছিল। তার মৃত্যুর 3 বছর আগে আমাদের দেশ দখল করে নেয় সাদা ইংরেজরা। ভারতচন্দ্র এক পতনশীল সমাজের কবি, তবু তিনি প্রতিভা বলে অসাধারণ সাহিত্য রচনা করে গেছেন। ভারতচন্দ্র বর্ধমানে, বর্তমান হাওড়া জেলা, পূর্ব বসন্তপুর বা পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায়। ভারতচন্দ্রের জীবন বেশ রোমাঞ্চপূর্ণ। তার জন্মের পরেই তার পরিবারে নেমে আসে দুর্দিন। 1713 সালে বর্ধমানের রাজা ভুরসুট আক্রমণ করে এবং জয় করে নেয় ভবানীপুরের গড়। তখনকার ভুরসুট পরগনা ছিল পান্ডুয়া গ্রাম। তখনকার ভুরসুট পরগনায় ছিল পান্ডুয়া গ্রাম। এই গ্রাম চলে যায় বর্ধমানের রাজার অধিকারে। এর ফলে ভারতচন্দ্রের পিতা নরেন্দ্র নারায়ণ রায় হারিয়ে ফেলেন তার জমিজমা ধন সম্পদ। ভারতচন্দ্রের বয়স যখন 10-এর মতো তখন তিনি পালিয়ে যান মামাবাড়ি। মামারা যে গ্রামে বাস করত তার নাম নওয়াপাড়া। সেখানে বসবাসের সময় তিনি এক পণ্ডিতের টোলে সংস্কৃত ব্যাকরণ অভিধান পড়েন। তার পড়াশ- তার পড়াশোনাটা হয়েছিল বেশ ভালো রকমের। বেশ পণ্ডিত হয়ে উঠেছিল অল্প বয়সেই ভারতচন্দ্র। তিনি বিয়ে করেন মাত্র 14 বছর বয়সে। বিয়ে করে পড়া শেষ করে ভারতচন্দ্র বাড়ি ফিরে আসেন, কিন্তু সেখানে অভিনন্দনের বদলে লাভ করেন তিরস্কার। তখন রাজভাষা ছিল ফার্সি, তাই সমাজে ফার্সির মর্যাদা খুব। কেননা ফার্সি শিখলে পাওয়া যেত ভালো চাকুরি। কিন্তু তা না শিখে কবি শিখেছেন মৃত ভাষা, সমাজে যার কদর কম, সে সংস্কৃত ভাষা। কবির লোকেরা বাড়ির লোকেরা তাকে সারাক্ষণ জ্বালাতে থাকে এজন্য। ভারতচন্দ্র এতে ক্ষুব্ধ হন, মনস্থির করেন তিনিও ফার্সি শিখবেন এবং অনেকের চেয়ে ভালোভাবে শিখবেন। আবার পালান ভারতচন্দ্র। এবার আসেন হুগলি জেলার দেবানন্দপুর রামচন্দ্র মুন্সির বাড়িতে এবং শিখতে থাকেন অর্থকরী রাজভাষা ফার্সি। খুব উৎসাহের সাথে শিখতে থাকেন ফার্সি ভাষাটি ভারতচন্দ্র। তার শিক্ষক এতে খুব মোহিত হন। রামচন্দ্র মুন্সির বাড়িতেই তিনি সর্বপ্রথম কবিতা রচনা করেন। ভারতচন্দ্র কবি হন। ফার্সি ভাষাটি ভালোভাবে শিখে 1728 খ্রিস্টাব্দে তিনি বাড়ি ফেরেন। সম্পত্তি দেখাশোনার ভার পড়ে তার উপর। এ কাজে তিনি বর্ধমান যান। এখানে ঘটে এক অঘটন। কি এক কারণে কবিকে গ্রেফতার করে বর্ধমানের রাজা। তিনি বেশিদিন বন্দী থাকেননি, পালান তিনি কারাগার থেকে। এমনভাবে পালান যাতে ধর্মমান রাজ তাকে আর ধরতে না পারে। পালিয়ে বর্ধমানের রাজার রাজ্যের সীমার বাইরে চলে যান কবি। হাজির হন ওড়িশার কটকে। 1742 থেকে 1745 পর্যন্ত তিনি ঘুরে বেড়ান ওড়িশায়। এরপরে তিনি হন সন্ন্যাসী। সন্ন্যাসীর বিচিত্র পোশাকে কিছুদিন কাটান ভারতচন্দ্র, কিন্তু আত্মীয়দের হাতে ধরা পড়তে বেশি দেরি হয়নি। সন্ন্যাসীদের সাথে একবার তিনি যাচ্ছিলেন বৃন্দাবনে। পথে হুগলি জেলার কৃষ্ণনগর গ্রাম,
সেখানে তার সাথে দেখা হয় তার কিছু আত্মীয়ের। কবিকে ছাড়তে হয় সন্ন্যাসীর বেশ, ফিরে আসতে হয় আবার সাধারণ মানুষের ভিড়ে। ভারতচন্দ্র আত্মীয়দের হাতে ধরা না পড়লেও একদিন না একদিন সন্ন্যাসীর বেশ ফেলে বাড়ি ফিরে আসতেনি, কেননা তার চরিত্রের মধ্যেই ছিল না সন্ন্যাসী হওয়ার বীজ। তিনি বরং সন্ন্যাসীদের উপহাস করতে পারেন। সন্ন্যাসী বেশে দেশে দেশে যখন আর ঘোরা তার পক্ষে সম্ভব হলো না, ফিরে এলেন দেশে, করতে লাগলেন চাকুরির চেষ্টা। ফরাসডাঙ্গায় তখন ফরাসি সরকারের বেশ বড় কর্মচারী এক ইন্দ্রনারায়ণ চৌধুরী। ভারতচন্দ্র গিয়ে ধরলেন তাকে। ইন্দ্রনারায়ণ দেখল ভারতচন্দ্র ভালো কবি, ছন্দ গাঁথেন অনায়াসে, তাই ভাবল এর হওয়া উচিত কবির চাকুরি। সে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে পাঠালো ভারতচন্দ্রকে। ভারতের গুণে মুগ্ধ হল রাজা কৃষ্ণচন্দ্র, ভারতচন্দ্রকে নিজের সভাকবি হিসেবে বরণ করে নিল। কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে উপাধি দিল রায়গুণাকর। ভারতচন্দ্র কবি হিসেবে লাভ করেন পরম খ্যাতি এবং সাংসারিক জীবনেও তার সাফল্য অনেকের ঈর্ষার বস্তু হয়েছিল। তিনি মাসিক বেতন পেতেন 40 টাকা, তাছাড়া পেয়েছিলেন রাজার কাছ থেকে বেশ জমিজমা। ভারতচন্দ্র ছিলেন হাস্যরসিক। একটি মজার গল্প আছে ভারতচন্দ্র সম্পর্কে। কবি তার বিখ্যাত কাব্য বিদ্যাসুন্দর রচনা শেষ করেছেন। রচনা শেষ করেই তিনি পা বাড়ালেন রাজার উদ্দেশ্যে। রাজা কৃষ্ণচন্দ্রকে উপহার দিলেন কাব্যটি। রাজা তখন অন্য কাজে বিশেষ ব্যস্ত, তাই কাব্যটি পাতা না উল্টিয়ে পাশে রেখে দিলেন। ভারতচন্দ্র বলে উঠলেন, মহারাজ করছেন কি, সব রস যে গড়িয়ে পড়বে। রাজা তখন অন্য কাজ রেখে চোখের সামনে খুলে ধরল বিদ্যাসুন্দর কাব্য, যে কাব্য বাংলা ভাষায় নানা রকম আলোড়ন জাগিয়ে যাচ্ছে আজ 200 বছর ধরে। ভারতচন্দ্র ছিলেন রাজসভার কবি, তাই তার কাব্যে আছে চাতুর্য, বুদ্ধির খেলা, আছে পাণ্ডিত্য। তিনি মুকুন্দরামের মতো সহজ সরল নন, সহজ অনুভূতি তাকে মুগ্ধ করে না। ভারতচন্দ্র সর্বদা খুঁজেছেন এমন বস্তু যা পাঠককে চমকে দেবে। তিনি কথা বানিয়েছেন ধারালো করে, চকচকে তরবারির মতো। এ কবির সব কিছুতে আছে বিদ্রূপ। তিনি সকলকে ঠাট্টা করে গেছেন। তার কাব্য একটি, নাম অন্নদামঙ্গল কাব্য। কাব্যটির আছে 3টি ভাগ। এক ভাগের নাম অন্নদামঙ্গল, আরেক ভাগের নাম বিদ্যাসুন্দর এবং আরেক ভাগ ভবানন্দ মানসিংহ কাহিনী। ভারতচন্দ্র এ কাব্যে তার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের গুণকীর্তন করতে চেয়েছিলেন। ভারতচন্দ্রের কথা মনে হলেই মনে পড়ে তার সময়কে। সে সময়ে নানা দিক দিয়ে পতিত হচ্ছে, সমাজের ভিত ভেঙে যাচ্ছে, দেশের শাসন ব্যবস্থায় নানা বিপর্যয় দেখা দিচ্ছে। কাল যখন নষ্ট হয় তখন কবিরাও নষ্ট হন। ভারতচন্দ্রেরও হয়েছিল তেমনি। তিনি জীবনকে গভীরভাবে না দেখে দেখেছেন হালকাভাবে, বাঁকা দৃষ্টিতে। তবে তার প্রতিভা ছিল অসাধারণ। চমৎকার কথা বলায়, ছন্দের আন্দোলন সৃষ্টিতে তার জুড়ি নেই মধ্যযুগে। কথা বলেন তিনি বিস্ময়কর চাতুর্যের সঙ্গে, যেমন মধ্যযুগের সকল কবিই বলেছেন। তার নায়িকা দেখতে অত্যন্ত সুন্দরী, দেখতে একেবারে চাঁদের মতো। এ নিয়ে তামাশা করেছেন ভারতচন্দ্র। তিনি তার নায়িকার রূপ বর্ণনা করতে এসে দেখলেন এ বড় কঠিন কাজ, কেননা কয়েকশো বছর ধরে কয়েকশো কবি বলে গেছেন তাদের নায়িকারা দেখতে চাঁদের মতো। তাই ভারতচন্দ্র লিখলেন, কি বলে শারদ শশী সে মুখের তুলা, পদনখে পরিতার আছে কতগুলা। এমন চমৎকার কথা তিনি অবিরাম বলেছেন। তার অনেক কথা প্রবাদে পরিণত হয়েছে, যেমন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। ছন্দে ছিল তার অসীম অধিকার, তাই তার কবিতা পড়ার সময় বিচিত্র ছন্দের রাজ্যে প্রবেশ করেছি বলে মনে হয়।